যে একটা সূত্র পাও সেটা হচ্ছে n is equal to 2dv স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা c স্কয়ার, যেখানে c হচ্ছে আলোর বেগ, ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গদৈর্ঘ্য, এই হচ্ছে জিরো দূরত্ব এবং এই হচ্ছে এখানে আপেক্ষিক বেগ। এই সূত্রে অনেক সময় দেয়া থাকে মাইকেলসন মডেল পরীক্ষায় d এর ভ্যালুটা কত, হ্যাঁ শিরের দূরত্ব কত, সেটা হচ্ছে 10 মিটার। এটা 10 মিটার, তার ল্যামডার মান কিন্তু ফিক্স, সেটা হচ্ছে 5 * 10 ইনভার্স 5 * 10 ইনভার্স 7 মিটার। ঠিক আছে, আর তোমরা এই n এর মানটা মাইকেলসন মডেল পরীক্ষা থেকে যা পাওয়া যায় সেটা হচ্ছে 0.4, আর তোমরা আলোর বেগ জানো, আলোর বেগ 3 * 10⁸ মিটার পার সেকেন্ড। এগুলো মোটামুটি তোমরা সবাই জানো। ফলাফলটা কি ছিল যে 90 ডিগ্রি ঘোরানোর পর অন্ধকার এবং উজ্জ্বল ডোরার কোনো রকম পরিবর্তন হয়নি। মূলত পরিবর্তন হওয়ার কথা যে যদি 90 ডিগ্রি ঘোরানো হয় এই যে মাইকেলসন মডেলের যে যন্ত্রটি, সেই যন্ত্রটিকে, তাহলে হ্যাঁ একটা পরিবর্তন হওয়ার কথা, কিন্তু দেখা যায় যে আলো কোনো পরিবর্তন সেখানে আসে। এই কারণেই তার সিদ্ধান্তে আসেন যে তার বলে কিছু নেই, আলো হচ্ছে একটা ধ্রুবক। হ্যাঁ, আলো হচ্ছে কি আলোর দ্রুতি যেটা সেটা হচ্ছে ধ্রুবক, এবং উৎস মাধ্যম এবং পর্যবেক্ষকের উপর আলোর গতি নির্ভরশীল। অর্থাৎ এখান থেকে আরেকটা প্রুফ আসে যে উৎসটা থাকবে, আলোর যে উৎস, সেটা আলো যে মাধ্যম দিয়ে যাচ্ছে সেটা এবং যে পর্যবেক্ষক এরা দেখছে, ঘটনাটা পর্যবেক্ষণ করছে যারা, এই কোনোটার উপরে নির্ভর করে না। এখানে আলোর গতি কোনোটার উপর নির্ভর করে না। এর সিদ্ধান্তটা এইখান থেকে, সিদ্ধান্তের আপেক্ষিক তথ্যের বা আপেক্ষিক যে তথ্যটা আছে আইনস্টাইনের, সেটা উত্থাপন ঘটে। আচ্ছা, আপেক্ষিকতার বিশাল তত্ত্ব আসলে কি নিয়ে আলোচনা করে? আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব যেটা, সেটা হচ্ছে স্থানকাল ভর এবং পরম, স্থানকাল ভরে কোনোটাই পরম নয় বরং আপেক্ষিক। হ্যাঁ, এগুলো পরিবর্তন, ভরের আপেক্ষিকতা এবং ভর শক্তি পারস্পরিক রূপান্তর, এই স্বীকার্যের উদ্দেশ্য। কি করা? যে ভর এবং শক্তির যে পারস্পরিক স্বীকার্য হচ্ছে, ভর শক্তি পারস্পরিক রূপান্তর, ভর যে ভিন্ন কিছু নাই, শক্তির আরেকটা ভিন্ন রূপ, শুধুমাত্র এইটাই। আর বিশেষত্ব কি করে? বিশেষত্বের মতে পদার্থবিজ্ঞানের যত সূত্র আছে সবই হচ্ছে একই রকম থাকবে এবং আলোর দ্রুতি সবগুলো ধ্রুব থাকবে, এটাই। হ্যাঁ, এগুলো সর্বজনীন এবং পরম। আচ্ছা, গ্যালিলিও রূপান্তরগুলো কি কি? গ্যালিলিও রূপান্তর আসতে পারে পরীক্ষার মধ্যে, সেটা মনে রাখবে। গ্যালিলিও রূপান্তর ছিল x ছিল হচ্ছে x প্রাইম প্লাস dt প্রাইম, এবং x প্রাইম ছিল হচ্ছে x মাইনাস vt। এটা হচ্ছে সরণের ক্ষেত্রে, অবস্থানের ক্ষেত্রে। আর বেগের y প্রাইম ছিল y, z প্রাইম ছিল z, এবং t প্রাইম সমান ছিল t। ঠিক আছে, সমান ছিল। আর আমরা গতি দেখেছিলাম যে vx প্রাইম হচ্ছে vx মাইনাস v, তারপর তোমার by প্রাইম ছিল হচ্ছে by এবং vz ছিল হচ্ছে vz প্রাইম। এগুলো ছিল গ্যালিলিও। লরেন্জের যে সূত্রগুলো ছিল, লরেন্জ রূপান্তর, সেগুলো ছিল x ছিল x মাইনাস vt ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তাছাড়া তোমার ছিল হচ্ছে t প্রাইম ছিল t মাইনাস vx বাই c স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তাছাড়া তোমার ছিল বাকি যেগুলো ছিল y প্রাইম হচ্ছে y, হ্যাঁ, আর z প্রাইম হচ্ছে z প্রাইম ছিল কি z। এই যে এগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ, এগুলো কিন্তু লরেন্জের রূপান্তর। তবে লরেন্জের বিপরীত রূপান্তর কিন্তু আছে। এই সূত্রটাকে উল্টাই দাও, এখানে যা আছে x এর জায়গায় দেবা x প্রাইমের জায়গায় x, আর বাকিগুলো মাইনাস v t প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। আর এই সূত্রটাকে t প্রাইমের জায়গায় দেবা t, আর এখানে t প্রাইম মাইনাস হচ্ছে vx প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। ঠিক আছে, আর এই যে সূত্রটা দেখতে পাচ্ছ, এই সূত্রটাকে তোমরা চেঞ্জ করতে পারো। এখানে y সূত্র লিখতে পারো y প্রাইম এবং z সূত্র লিখতে পারো z প্রাইম। তো এইগুলোকে আমরা বলি লরেন্জ রূপান্তর, আর এইগুলোকে বলি আমরা লরেন্জের বিপরীত রূপান্তর। হ্যাঁ, লরেন্জের বিপরীত রূপান্তর। লরেন্জের রূপান্তরগুলোকে আমরা চাইলে গ্যালিলিও রূপান্তরে কনভার্ট করতে পারি। কিভাবে করতে পারো? দেখো, তুমি যদি চিন্তা করো যে এই যে বেগের মানটা, এই v টা খুবই ছোট হয়, আলোর বেগের চেয়ে v এর মানটা খুবই ছোট হয়, তখন কিন্তু তুমি এই যে অনুপাতটা আছে v স্কয়ার বাই c স্কয়ার, যে অনুপাতটা আছে, এইটাকে কিন্তু তুমি 0 ধরতে পারো, এটাকে প্রায় তুমি করতে পারো 0 ধরে নিতে পারো। আর যখন তুমি এটাকে 0 ধরতে পারো তখন কিন্তু তোমার যে লরেন্জ রূপান্তরগুলোকে গ্যালিলিও রূপান্তরে অন্তর্ভুক্ত করতে পারবে। ঠিক আছে, এটার জন্য মনে থাকে, এটা কিন্তু একটা শর্ত। আরেকটা বিষয় মনে রাখবে, এই যে আমরা একটা অনুপাত পাই 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, এইটা কিন্তু সবসময় অনেক চেয়ে ছোট। এটা কি সবসময় অনেক চেয়ে ছোট হবে। ঠিক আছে, তো লরেন্জ ছেড়ে আমরা আরেকটা বিষয় মনে রাখবো,
তো এইটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা জানি আপেক্ষিকতার তিনটা বিষয় এখানে আছে মূলত। একটা হচ্ছে দৈর্ঘ্যের আপেক্ষিকতা, একটা সময়ের আপেক্ষিকতা, আর একটা হচ্ছে কি জানি আমরা ভরের আপেক্ষিকতা। তো দৈর্ঘ্যের আপেক্ষিকতা কি বলে? যে দৈর্ঘ্যের আপেক্ষিকতা বলে L = L naught 1 - v²/c²। যেহেতু এই অংশটা 1 এর চেয়ে ছোট, তার মানে L naught টা কি হবে? এই L এর মানটি কি হবে? এই অংশটা একটা ভগ্নাংশ আসবে যা 1 এর মানের চেয়ে ছোট আসবে। অর্থাৎ আমরা বলতে পারি L naught is less than L naught, L is less than L naught। অর্থাৎ গতিশীল অবস্থায় যখন একটা বস্তু বিবেগে গতিশীল থাকবে তখন তার গতিশীল দৈর্ঘ্যটা স্থির দৈর্ঘ্যের চেয়ে ছোট হবে। হ্যাঁ, আবার আমরা ভরের যে সমীকরণটা জানি, ভর m জানি m naught / 1 - v²/c²। এই সূত্র থেকে আমরা যেটা বুঝতে পারি, যেহেতু এটা 1 এর চেয়ে ছোট, এই নিচের অংশটা এটাকে ভাগ করলে ভাগফলটা 1 এর চেয়ে বড় আসবে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি গতিশীল ভর স্থির ভরের চেয়ে অনেক বেশি হবে। গতিশীল ভরটা হবে কি? স্থির ভরের চেয়ে বেশি। এগুলো মনে রাখবে একটু, ঠিক আছে? আচ্ছা, তাছাড়া আমরা জানি সময়ের ক্ষেত্রে জানি t = t0 1 - v²/c²। তো গতিশীল অবস্থায় এই গতিশীল অবস্থায় যে একজন পর্যবেক্ষক যে সময়টা দেখবে সেটা স্থির পর্যবেক্ষক হচ্ছে তিনি বেশি পরিমাপ করবেন, অর্থাৎ t is greater than t0। এই যে তিনটা সূত্র দেখালাম, এই তিনটা সূত্র দিয়ে তুমি ছোটখাটো একটা ম্যাথ দেখে যাবা, একটা একটা করে অন্তত প্র্যাকটিস করে যাবা। এইখান থেকে হয় তোমার দৈর্ঘ্য চাইতে পারে, নয়তো বেগ চাইবে, দুইটা জিনিস চাইতে পারে। মনে রাখবে এই তিনটা সূত্রের মধ্যে একটা সিমিলারিটি আছে। এক, হয় তোমার কাছে সময় চাইবে, এখানে হয় সময় চাইবে, নয়তো এখানে বেগ চাইবে। এখানে হয় দৈর্ঘ্য চাইবে, নয়তো এখানে তোমার বেগ চাইবে। এইখানে তোমার ভর চাইবে, নয়তো তোমার এখান থেকে বেগ চাইবে। তবে এখানে খুব সহজভাবে একটা বিষয় দেয়া থাকে, মানে এমন ভাবে দেয়া থাকবে যেন খুব সুন্দরভাবে কাটাকাটি যায়, এমন ভাবে দেয়া যাবে ক্যালকুলেটর ছাড়াই তুমি করতে পারবে। যেমন ধরো এখানে দেয়া আছে, ধরো যে 0.2 আছে, 2c, অর্থাৎ তুমি বুঝতে পারছো এখানে c আর c কিন্তু কাটা যাবে, অর্থাৎ 0.2c², মানে এটা হয়ে যাবে কত বর্গ হলে 0.4c² তুমি লিখতে পারবে c², এটা কিন্তু কাটা যাবে। অর্থাৎ তুমি 1 - 0.4 এটাকে তুমি কিছু চাইলে এখন লিখতে পারবে 0.6, এইভাবে কিন্তু আনতে পারবে, ক্যালকুলেশন করতে পারবে, এমন ভাবে কিন্তু দেয়া থাকবে। আপেক্ষিকতার পরে আমরা আরেকটা জিনিসটা ধরতে পারি, সেটা হচ্ছে শক্তির আপেক্ষিকতা। যেহেতু ভর শক্তি এরা হচ্ছে পরস্পর সমতুল্য, তাই আমরা যদি চিন্তা করি যে ভর হচ্ছে কি গতিশীল অবস্থায় বেশি, গতিশীল ভর স্থির ভর অপেক্ষা কি বৃহত্তর হয়ে যায়, তাহলে অবশ্যই গতিশক্তিটাও শক্তিটা কি হবে? গতিশীল অবস্থায় স্থির শক্তির চেয়ে, স্থির অবস্থা নিশ্চল শক্তির চেয়ে গতিশীল শক্তি কি হবে? অবশ্যই অনেক অনেক বেশি হতে পারে, অবশ্যই বেশি হবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে সূত্রটা মনে রাখবা। ঘনত্বের ক্ষেত্রে কিন্তু একটা ফ্যাক্ট আসে, ঘনত্ব কিন্তু একটা ফ্যাক্ট আছে। ঘনত্ব তোমাদের আসবে না, এই পর্যন্ত থাক। এরপরে আমরা একটু দেখি, আমরা একটা সূত্র জানি, এই সমান হচ্ছে mc², আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র। এটাকে বলা হয় ফিজিক্সের সবচেয়ে সুন্দর। এক্স-রে এর ক্ষেত্রে যেটা হবে তোমার সাধারণত কি হয়, একটা ক্যাথোডের নির্গত, একটা রেডিয়েশন নির্গত হয়, একটা ধাতব পাতের উপর পড়বে, তখন সেইখান থেকে কিছুটা তাপ হিট প্রডিউস হবে, আর বাকিটা কি করবে? সেখান থেকে ইলেকট্রন নির্গত করবে, তাই না? বা এখানে তোমার একটা রশ্মি নির্গত হবে, এই রশ্মিটাকে বলি আমরা এক্স-রে। এখন এই এক্স-রে এর ক্ষেত্রে যেটা হয় যে আপতিত আলো একটা আছে, আপতিত গতিশক্তি একটা হ্যাঁ টার্গেটের উপরে সে আঘাত করে, হিট করে আসে একটা ইলেকট্রন। তো একটা ইলেকট্রন যে পরিমাণ শক্তি গতিশক্তি নিয়ে আসে সেটা হচ্ছে ইবি। ঠিক আছে, ইবি এর একটা অংশ কি করে? এই অংশটা এক্স-রে নির্গমন করে, প্লাস হচ্ছে বাকিটা কি করে? সেটা হিট বা মানে তাপ উৎপন্ন করে। তার মানে একটা ইলেকট্রন যখন একটা ধাতব পাতের উপরে সে আঘাত করবে, আঘাত করে সে কিন্তু একটা গতিশক্তি মোট শক্তিটা নিয়ে আসে। এই মোট শক্তির একটা অংশ সে এই যে মানে নির্গত করে, মানে এক্স-রে নির্গত করে, আর বাকিটা সে কি করে? এখান থেকে তাপ প্রডিউস হয়। ঠিক আছে, তো এক্স-রে এর ক্ষেত্রে একটু মনে রাখতে হবে তোমাকে যে মিনিমাম কখন এক্স-রে কিন্তু সবসময় নির্গত হবে না, এটার কিন্তু শর্ত আছে, বিশেষ শর্ত আছে। যেমন ধরো যে, এবং এটা সবসময় মনে রাখবা, এক্স এটা কোথায় থেকে আসে? নেগেটিভ, ক্যাথোড থেকে এটা অ্যানোডের দিকে আসে। ক্যাথোড থেকে এটা সবসময় কি আসবে? অ্যানোডের দিকে। ধাতব পাথরে ইলেকট্রন নির্গমনের জন্য সর্বনিম্ন যে তরঙ্গ দৈর্ঘ্য দরকার সেটা ল্যামডা মিনিমাম ইকুয়াল হচ্ছে আমরা রাখবো hc/eb। হ্যাঁ, এই পরিমাণ মানে এই তরঙ্গ নিয়ে সর্বনিম্ন যদি এই তরঙ্গ দৈর্ঘ্য থাকে তাহলে কিন্তু ধাতব পাত থেকে কি হবে? এক্স-রে নির্গমন আমরা করতে পারবো। এটা হচ্ছে এক্স-রে নির্গমনের শর্ত। ঠিক আছে, এক্স-রে উৎপাদনের শর্ত হচ্ছে এটা যে তরঙ্গ দৈর্ঘ্য এত লাগবে। ঠিক আছে, আচ্ছা, তো এক্স-রে উৎপাদনের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য আমরা এখানে লিখলাম। আচ্ছা, এক্স-রে
উৎপাদনের জন্য সর্বোচ্চ তরঙ্গ কম্পাঙ্ক কিন্তু আছে, কারণ তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক যে পরস্পরের বিপরীত রাশি, এই জন্যই আমরা বলছি। তাহলে এই ক্ষেত্রে কি হবে, hv/eb/h। তো এইটা হচ্ছে ম্যাক্সিমাম কম্পাঙ্ক, যে কম্পাঙ্কের কারণে এক্স রে উৎপাদন হবে, আর এটা হচ্ছে মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য, যে তরঙ্গ দৈর্ঘ্যের কারণে এক্স রে প্রোডিউস হবে। ঠিক আছে, তো সূত্র দিয়ে, এই দুটো সূত্র দিয়ে ম্যাথ প্র্যাকটিস করবে একটু। আচ্ছা, তাছাড়া আমরা দেখি একটু, তোমরা একটা যেটা করবা মনে রাখবে, এক্স রে উৎপাদনের কিছু যন্ত্র আছে, আধুনিক যন্ত্র, যেগুলো হচ্ছে বিটাট্রন, একটা হচ্ছে কিনোট্রন বলি, আর একটা হচ্ছে বিটাট্রন বলি। একটা বিষয় মনে রাখবে, এক্স রে উৎপাদনের যে বৈশিষ্ট্যগুলি আছে, ঠিক আছে, এক্স রে বৈশিষ্ট্যগুলি সবাই একটু দেখবে, একবার চোখ বুলায় যাবে অন্ততপক্ষে 1 থেকে 3 বার, 1 থেকে 3 বার এটা তোমরা দেখবা। ফটোতড়িৎ ক্রিয়া, ফটোতড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে দেখো, ফটোতড়িৎ ক্রিয়ার বিষয়টা কি, যে আলো এসে একটা জায়গায় পড়বে, একটা ধাতব পাতে পড়বে, এই ধাতব পাতে যদি সর্বনিম্ন একটা এনার্জি নিয়ে পড়লে সেখান থেকে ইলেকট্রন নির্গমন করবে। আর ইলেকট্রন নির্গমনের ফলে যখন ইলেকট্রন এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে, তখনই তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এটাকে বলি আমরা ফটোতড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া। এই আলোক তড়িৎ ক্রিয়ার জন্য সর্বোচ্চ যে গতিশক্তি দরকার, কে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে কে ম্যাক্সিমামটা হইতে হবে তোমার EB0, এটাকে বলি আমরা কি, এই যে একটা পটেনশিয়াল আছে বিভব পতন, বা এটার আরেকটা নাম আছে আমরা বলি, সরি এই নামটা এখন মনে পড়তেছে না, পরে দেখো। এবং সর্বোচ্চ যে বেগ হইতে হবে, সেই বেগটা হবে তোমার v নিচে EB0। এই সূত্রটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে, এই সূত্রটা বেশি ইম্পর্টেন্ট। ডাইরেক্ট সূত্র দিয়ে ম্যাথ আসতে পারে, একদম ডাইরেক্ট নিচে কোনটি ফটোতড়িৎ ক্রিয়ার জন্য সর্বোচ্চ বেগ, হ্যাঁ, ফটোইলেকট্রিকের জন্য বা ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কোনটা নির্দেশ করে, তাহলে তোমার কিন্তু এটাই হচ্ছে এখানে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ। এখন আরেকটা বিষয় আমি বলি, যে কম্পাঙ্কের সাথে কিন্তু এখানে যে গতিশক্তির কিন্তু একটা ফ্যাক্টর আছে, যে কম্পাঙ্ক যদি তুমি বাড়াও তাহলে গতিশক্তিটা কি হবে, বাড়বে, গতিশক্তি কি হবে, বাড়বে, প্লাস দ্বারা হচ্ছে বাড়বে। কম্পাঙ্ক যদি কমাও তাহলে গতিশক্তি কি হবে, কমবে। কম্পাঙ্ক বাড়ালে গতিশক্তি ই বাড়বে, আর কম্পাঙ্ক কমাইলে গতিশক্তি কি ই কমবে। অর্থাৎ তারা সমানুপাতিকভাবে পরিবর্তন হয়, কম্পাঙ্ক বাড়লে গতিশক্তি বাড়বে, কম্পাঙ্ক কমলে গতিশক্তি কমবে। কম্পাঙ্কের উপর ডিপেন্ড করে কিন্তু এখান থেকে ইলেকট্রন নির্গমন ঘটবে। বা দেখো, কম্পাঙ্কের আরেকটা বিষয়, আপতিত আলোর যে কম্পাঙ্কটা ফটোতড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে, যে আলোটা এসে ধাতব পাতের উপর পড়বে, সেই আলোর কম্পাঙ্ক যদি সূচন কম্পাঙ্কের চেয়ে কম হয়, তাহলে ওই পাত থেকে কোনো রকম ইলেকট্রন নির্গমন ঘটবে না। বাট যদি তুমি দেখো এই আপতিত আলোর কম্পাঙ্ক যদি সূচন কম্পাঙ্কের সমান বা তার চেয়ে বেশি হয়, তাহলে এখান থেকে ইলেকট্রন নির্গমন ঘটবে। সমান হলে ঘটবে, বেশি হলে ঘটবে, কিন্তু কম হলে ঘটবে না। সর্বনিম্ন মানে একটা ফটোতড়িৎ ক্রিয়ায় ইলেকট্রন নির্গমনের জন্য সর্বনিম্ন কম্পাঙ্ক হচ্ছে f0, এটাকে বলি আমরা সূচন কম্পাঙ্ক। ঠিক আছে, সূচন কম্পাঙ্ক বলে আবার আরেকটা বিষয় আছে, এখানে কিন্তু তরঙ্গদৈর্ঘ্য আছে, সূচন তরঙ্গদৈর্ঘ্য কিন্তু একটা ফ্যাক্টর আছে। তো এই ক্ষেত্রে একটা গ্রাফ মনে রাখবা, যে গতিশক্তিটা যেটা হয়, এদিকে হচ্ছে আমরা কি ম্যাক্সিমাম, এদিকে হচ্ছে f দিলাম, এই যে দেখো এইখানে এইটাকে বলি f0। এটা হচ্ছে আমার আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্ক, আপতিত আলোর কম্পাঙ্ক, আর এটি হচ্ছে আমার সূচন কম্পাঙ্ক। যে কম্পাঙ্কের ফলে একটা ইলেকট্রন এখান থেকে, মানে এই সর্বনিম্ন যদি আলোটা এসে এই কম্পাঙ্ক নিয়ে এসে পড়ে কোনো ধাতব পাতে, ওইখান থেকে ইলেকট্রন নির্গমন ঘটবে প্রথম ক্ষেত্রে এত কম্পাঙ্কে, এরপর তুমি যতই বাড়াবো ততই ইলেকট্রন এখান থেকে নির্গমন ঘটবে। আচ্ছা, এখন এই ঘটনার ক্ষেত্রে আমরা যেটা জানি, যে যেহেতু আলো এসে পড়ে, তাহলে দেখবা এখানে যখন এই পরিমাণ আলো, এটা হচ্ছে আপতিত আলোর শক্তি ই, ঠিক আছে, ই এটা আপতিত আলোর শক্তি। এই শক্তির একটা অংশ ব্যয় হয়ে যায় এর গতিশক্তি বৃদ্ধিতে, ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধিতে, হাফ অফ এম ভি স্কয়ার। বাকি শক্তিটা ব্যয় হয় এখান থেকে ইলেকট্রন নির্গমনের জন্য। এই শক্তিটাকে আমরা বলি কার্যাপেক্ষক বা ইলেকট্রন নিঃসারক শক্তি। যে শক্তির কারণে ইলেকট্রন নিঃসরণ ঘটে সেটা হচ্ছে এখানে কার্যাপেক্ষক। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি। ইলেকট্রনটা নির্গমন হওয়ার পর সর্বোচ্চ যত বেগে যাবে সেটা সর্বোচ্চ গতিশক্তি এটা, আর যে কারণ নির্গমন করবে সেই শক্তি হচ্ছে এটা, আর যে তরঙ্গ যে কম্পাঙ্ক নিয়ে আসবে সেটা হচ্ছে এটা। এখন এখানে তোমার সূচন কম্পাঙ্ক আছে, দেখো কার্যবেগটাকে আমরা w দিয়ে প্রকাশ করি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে hf0 বা hc/λ0। তাহলে এই যে দেখতে পাচ্ছ তুমি, এই যে সূত্রটা মনে রাখবা, এই সূত্র দুইটা আছে, কার্যবেগের সূত্র hf0 এবং hc/λ। এই ল্যাম্বডাকে বলি সূচন তরঙ্গদৈর্ঘ্য, আর f কে বলি আমরা সূচন কম্পাঙ্ক।
এইখানে তোমার দুইটা জিনিস চাইতে পারে, হয় সূচন তরঙ্গদৈর্ঘ্য চাইতে পারে, সূচন কম্পাঙ্ক কিন্তু চাইতে পারে। ঠিক আছে, দেখো সর্বনিম্ন এটাকে বলি আমরা সর্বনিম্ন কম্পাঙ্ক, আর এটা হচ্ছে সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য। যে সর্বোচ্চ এই তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে ইলেকট্রন নির্গমন ঘটবে, আর সর্বনিম্ন এই কম্পাঙ্কের মধ্যে ইলেকট্রন নির্গমন ঘটবে। এর চেয়ে কম হলে যেমন ধাতব পাত থেকে ইলেকট্রন মুক্ত হবে না, এর চেয়ে বেশি হলেও ইলেকট্রন মুক্ত হবে না। সো দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট, দুইটাই মনে রাখবা। বিশেষ করে এই সূত্রের এইটা কার্যবাহ এককের সূত্র থেকে সূচন কম্পাঙ্ক এবং সূচন তরঙ্গদৈর্ঘ্যটা নির্ণয়। ঠিক আছে, এখন যেটা করবা ফটোতড়িৎ ক্রিয়ায় তোমরা যেটা করবা সেটা হচ্ছে বৈশিষ্ট্যগুলো। ফটোতড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি তো এই অধ্যায় থেকে যে তিনটা বিষয় মনে রাখবা, এক এক্স এর বৈশিষ্ট্য এবং এক্স এর যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলি আছে সেই সূত্র, এবং দুই একটা প্র্যাকটিস। ফটোতড়িৎ ক্রিয়ায় যে সূত্রটা আছে এই সূত্রটা এবং এই দুইটা সূত্র, এই একটা সূত্র আর একটা সূত্র, এই দুটো সূত্রের উপর ম্যাথ প্র্যাকটিস করবা। এবং ফটোতড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট, বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুইটা বেশি গুরুত্ব দেবে আমাদের দেখে। ঠিক আছে, আর আর ছোটখাটো বলতে গেলে তুমি যেটা বলবো সময়ের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা, দৈর্ঘ্যের আপেক্ষিকতা, এই হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের উপর আজকে তোমার যে প্রস্তুতি। আগামীকাল